বাংলাদেশকে $350 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রেসিডেন্টের বৈঠক। বিনিয়োগে আগ্রহ প্রকাশ চীনা পররাষ্ট্রমন্ত্রীর। দিনে নিহত 81, আহত 4 শতাধিক। 21 দিনের জন্য যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের। ইউক্রেনের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা রাশিয়ার, অভিযোগ জেলেনস্কির। শান্তি অর্জনে বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবার কমলার প্রচারণা অফিসে গুলি, চলছে তদন্ত। ট্রাম্পকে নিয়ন্ত্রণ করছে চীন, অভিযোগ ডেমোক্রেট প্রার্থীর। অবৈধ অভিবাসীদের প্রবেশের সুযোগ করে দেওয়ার পাল্টা দাবি। এবং কানাডার পার্লামেন্টে অনাস্থা ভোটে টিকে গেলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এবার উত্তরালেও জনপ্রিয়তা কমায় আগামী নির্বাচনে জয় নিয়ে শঙ্কা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। বাংলাদেশকে $3.5 বিলিয়ন ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির সহায়তায় সহজ শর্তে এ ঋণ দেবে সংস্থাটি। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঞ্জা। এদিকে বাংলাদেশে সোলার প্ল্যান্ট নির্মাণসহ বিদ্যুৎ, জ্বালানি খাত এবং অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীন। ডক্টর ইউনূসের সঙ্গে আলাদা বৈঠকে এ তথ্য জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাইড লাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আধ ঘণ্টা বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেয়ায় ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান। বলেন, অধ্যাপক ইউনূস চীনের পুরনো বন্ধু। ২০০৬ সালে ডক্টর ইউনূস যখন শান্তিতে নোবেল পুরস্কার পান, তখন তাকে প্রথম অভিনন্দন জানিয়েছিল চীন। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও আস্থাশীল ও সুদৃঢ় করতে চায়। সোলার প্ল্যান্ট স্থাপন সহ বিদ্যুৎ, জ্বালানি খাত ও অবকাঠামোগত উন্নয়নে চীন বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করায় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায়, বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরও সুদৃঢ় করতে চায়। পৃথিবীতে চায়না হচ্ছে সোলার প্যানেলে নাম্বার 1 ম্যানুফ্যাকচারার। চায়নার সোলার প্যানেল ফ্যাক্টরিগুলো যদি বাংলাদেশে কোম্পানিগুলো যদি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করে, তো এটা অনেক বড় বিষয়। আজকে ওয়াংই বললেন যে তারা এটাকে খুবই হাই ইম্পর্টেন্স দিচ্ছেন। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঞ্জা। এ সময় বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কর্মসূচির সহায়তায় $3.5 বিলিয়ন বা প্রায় ৪২,০০০ কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার ঘোষণা দেন। এর মধ্যে নতুনভাবে দেয়া হচ্ছে প্রায় ২৪,০০০ কোটি টাকা, আর আগের ঋণ সহায়তা থেকে ১৮,০০০ কোটি টাকা সমন্বয় করা হবে বাংলাদেশ পুনর্গঠন সংস্কার খাতে। অজয় বাঙ্গা জানিয়েছেন যে বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাংক $3.5 বিলিয়ন এই অর্থ বছরে দিতে পারবে। এটা অনেক টাকা এই জন্য যে বাংলাদেশের যে লিকুইডিটি সাপোর্ট লাগবে বা বাংলাদেশের যে এই পুরো জিনিসটা $3.5 বিলিয়ন তারা ইনভেস্ট করবেন হচ্ছে বাংলাদেশের রিফর্মকে সাপোর্ট করে। প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইডের প্রশাসক মিস সামান্তা পাওয়ার। তিনিও বাংলাদেশকে আরও সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। প্রধান উপদেষ্টার মুখপাত্র জানিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এসব বৈঠক হয়েছে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। বিভিন্ন দেশের বিনিয়োগ এবং আর্থিক প্রতিষ্ঠানের এই ঋণ সহায়তার প্রতিশ্রুতি বাংলাদেশের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, মিডিয়া সেন্টার, নিউ ইয়র্ক। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকের পর প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, আলোচনায় বিভিন্ন পর্যায়ে দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবিত করার উপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের উপর জোর দেন ইউনূস শাহবাজ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট।
জাতিসংঘ অধিবেশনে এবারের আকর্ষণ যেমন নতুন বাংলাদেশ, তেমনি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ঘিরেও আলোচনার কমতি নেই। বিশ্বের ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা ডক্টর ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় ও একান্ত বৈঠক করছেন। সেই ধারাবাহিকতায় সফরের দ্বিতীয় দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ বৈঠক করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। শেহবাজ শরীফ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের নতুন পৃষ্ঠা খোলা উচিত। I think we should turn a new page, as my brother said, and as the chief advisor said this morning to our prime minister. We have in the past had trouble in our relationship, and I think both the countries, brotherly countries, they must make a new start, which will benefit both the countries. দুই নেতার বৈঠকে নতুন বাংলাদেশ গড়ায় পাকিস্তানের সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনুস। সার্ক পুনরুজ্জীবিত করার উপরও জোর দেন প্রধান উপদেষ্টা। পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্কটা, বাইলেটারাল সম্পর্কটা, এটা অনেকদিন ধরে ডরমান্ট অবস্থায় আছে। তো এইটাকে রিভাইভ করা, বাইলেটারাল যে কোঅপারেশনের যে ক্ষেত্রগুলো ছিল, এই ক্ষেত্রগুলো পুনরায় চালু করা, অর্থাৎ হচ্ছে পিছনের যে স্থবিরতাটা ছিল, স্থবিরতাটা কাটিয়ে নতুনভাবে একটু বাংলাদেশের সাথে তারা নানা দিক থেকে নানা ফোরামের সম্পর্কটা শুরু করতে চাচ্ছে। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের উপর গুরুত্ব দেন ডক্টর ইউনুস ও শেহবাজ শরীফ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এই বৈঠক দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলাদেশকে পুনর্গঠনের উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ ব্যাপারে বিশ্ব নেতাদের সহযোগিতা চেয়েছেন তিনি। এদিকে অধিবেশনের ফাঁকে সাইডলাইনে বিভিন্ন বৈঠকে বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে গুম, খুন ও বহুল আলোচিত আয়নাঘর সম্পর্কে জানতে চেয়েছে জাতিসংঘ হাই কমিশন সহ আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা। জাতিসংঘ সদর দপ্তর থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। 5 দিনের সফরের দ্বিতীয় দিনে জাতিসংঘে ব্যস্ত সময় কাটিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষীয় বৈঠক এবং দাতা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রধানদের সাথে বৈঠকে বাংলাদেশের পুনর্গঠন ও সংস্কার কর্মসূচির উপর জোর দেন তিনি। এই জন্য ডক্টর ইউনুস সবার সহযোগিতা চান। ভঙ্গুর একটা ইকোনমিকে আবার সতেজ করার এখন পুরো দায়িত্বটা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের, এবং প্রফেসর ইউনুসের এটা এখন একটা হাই, মানে আমি বলি যে খুবই ইম্পর্টেন্সের একটা জায়গা হচ্ছে যে ইকোনমিকে কিভাবে রিভাইটালাইজ করা যায়। বুধবার জাতিসংঘের সাইডলাইনে সামাজিক ব্যবসা, তারুণ্য ও প্রযুক্তি শীর্ষক এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন ডক্টর ইউনুস। এদিন বৈঠক করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সাথে। প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার টার্ক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও কেরি কেনেডি হিউম্যান রাইটস প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তারা বাংলাদেশের গুম খুনের তথ্য ও আয়নাঘর সম্পর্কে জানতে চান। ওয়ার্ল্ডের প্রমিনেন্ট যারা হিউম্যান রাইটসের লিডার তারা এসেছিলেন কেরি কেনেডির নেতৃত্বে। ওইখানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের চিফ ছিলেন, সেক্রেটারি জেনারেল ছিলেন, অ্যানিয়াস ক্যালামার্ট ছিলেন। ওইখানে হিউম্যান রাইটসের বিষয়ে আলাপ হয়েছে, বিশেষ করে আয়নাঘরের বিষয়ে যাতে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা যাতে আরও ডিটেলস জানতে পারেন সে বিষয়ে কথা হয়েছে। এছাড়াও প্রধান উপদেষ্টা বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানকে সৌজন্য সাক্ষাৎ দেন। পরে নিউ ইয়র্ক টাইমসের আয়োজনে জলবায়ু শীর্ষক একটি ইভেন্টে বক্তব্য রাখেন ডক্টর ইউনুস। বুধবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে সংবর্ধনা সভা ও নৈশভোজে অংশ নেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের সাইডলাইনের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ পুনর্গঠন ও বিগত সরকারের অপশাসনের বিস্তারিত তুলে ধরেন। নতুন বাংলাদেশের সংস্কারের জন্য চেয়েছেন সবার সহযোগিতা, সেই সাথে বাংলাদেশের তারুণ্যের জয়গান গান বিশ্ব দরবারে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। লেবাননে ইসরায়েলের হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 81 জন। চলতি সপ্তাহে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 620 জনে। এদিকে বিমান হামলার পাশাপাশি হিজবুল্লাহর বিরুদ্ধে
স্থল অভিযানের পরিকল্পনা করছে তেল আবিব। এর মধ্যেই ইসরায়েল লেবানন সীমান্তে 21 দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা। এদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করেছে ইরান। একই সঙ্গে যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিন নিরাপত্তা পরিষদের বৈঠকে লেবাননকে গাজার মতো হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সমালোচনার মুখে সীমান্তে অবিলম্বে সাময়িক যুদ্ধবিরতি অনুমোদন করতে ইসরায়েল ও লেবানন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। হোয়াইট হাউস প্রকাশিত এক যৌথ বিবৃতিতে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও ইউরোপীয় ইউনিয়ন স্বাক্ষর করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যমগুলো বলছে কয়েক ঘন্টার মধ্যেই কার্যকর হতে পারে যুদ্ধবিরতি। রাহানুল রানা, সময় সংবাদ। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনার অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেয়া বক্তব্যে এ দাবি করেন তিনি। শান্তি অর্জনে বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জেলেনস্কি। এদিকে পারমাণবিক শক্তিধর কোনো দেশ অন্য আরেক দেশকে রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র দিয়ে সহায়তা করলে তা যৌথ হামলা হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বক্তব্য রাখেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ইউক্রেনের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে মস্কো। এটা হলে প্রতিবেশী দেশও ক্ষতিগ্রস্ত হবে বলে জানান জেলেনস্কি। চীন ও ব্রাজিল সমঝোতার আহ্বান জানালেও পূর্ণ পরিকল্পনা প্রস্তাব না করায় নিন্দা জানান জেলেনস্কি। এসব অর্ধ পরিকল্পনা ইউক্রেনীয়দের দুর্গতি আরও বাড়াবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। বিশ্ব নেতাদের ইউক্রেনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান দেশটির প্রেসিডেন্ট। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক যুদ্ধাস্ত্র ব্যবহারে নতুন নিয়ম ঘোষণা করেছেন। রাশিয়ায় হামলা করতে কোনো পারমাণবিক শক্তিধর দেশ যদি কোনো অন্য দেশকে অস্ত্র দিয়ে সহায়তা করে তবে তা মস্কোর বিরুদ্ধে যৌথ হামলা হিসেবে বিবেচিত হবে বলে জানান তিনি। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। এবার কমলা হ্যারিসের প্রচারণা অফিসে গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে অ্যারিজোনা অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে। ডেমোক্র্যাট শিবিরের ওই অফিসে গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে চীন নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন কমলা হ্যারিস। আর ট্রাম্পের পাল্টা অভিযোগ, লাখ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ করে দিয়েছেন হ্যারিস। আসন্ন মার্কিন নির্বাচনকে ঘিরে চলছে ডেমোক্রেট রিপাবলিকানদের জমজমাট প্রচারণা। তবে সব ছাপিয়ে দুই দলের প্রধানের নিরাপত্তা এখন অন্যতম আলোচনার বিষয়। গেল ২ মাসে ২বার ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টা করা হয়। এবার নিশানায় আসলেন ডেমোক্রেট পদপ্রার্থী কমলা হ্যারিস। মঙ্গলবার মধ্যরাতে অ্যারিজোনা অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির প্রচারণা অফিসে গুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গণমাধ্যম। পুলিশ জানায় ডেমোক্রেটদের অফিসে গুলির চিহ্ন পাওয়া গেছে। কে বা কারা কেন ডেমোক্রেট অফিসে গুলি চালালো তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। এই ঘটনার পর বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ট্রাম্পকে হত্যা চেষ্টায় ইরানের ষড়যন্ত্রের আভাস দেন খোদ রিপাবলিকান প্রার্থী। তবে মঙ্গলবারের গুলির ঘটনায় কাউকে দায়ী না করেও ডোনাল্ড ট্রাম্পকে চীন নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন কমলা হ্যারিস। পেনসিলভেনিয়ায় এক সভায় তিনি বলেন, ট্রাম্প দেশকে নয় বরং নিজে কিভাবে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় সে পরিকল্পনা করছেন। He has no intention to grow our middle class. He's only interested in making life better for himself and people like himself, the wealthiest of Americans. বসে নেই ডোনাল্ড ট্রাম্পও। কমলার বিরুদ্ধে সীমান্তে অস্থিরতা নিয়ে সময় মতো সিদ্ধান্ত না নেয়ার অভিযোগ আনেন ডোনাল্ড ট্রাম্প। After almost 4 years, border czar Kamala Harris has decided for political reasons that it's time for her to go to the border. Finally, she's gone to the border 4 years. What a disgrace that is, that she waited so long, allowing millions and millions of people
to enter our country from prisons and jails, mental institutions and insane asylums. একই দিনের প্রচারণায় আগামী 5 নভেম্বরের নির্বাচনে জয়ী হলে বিদেশি প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের নানা সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। কানাডার পার্লামেন্টে অনাস্থা ভোটে টিকে গেলেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বুধবার ভোটাভুটিতে হাউস অব কমন্সের আইন প্রণেতারা ট্রুডো সরকারের পক্ষে 211 এবং বিপক্ষে 120 ভোট দেন। সাম্প্রতিক বছরগুলোতে জনপ্রিয়তা কমায় এই পরীক্ষার মুখোমুখি হতে হয় লিবারেল পার্টিকে। স্থানীয় সময় বুধবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিপক্ষে দেশের পার্লামেন্টে অনাস্থা ভোট হয়। তবে লিবারেল পার্টির 9 বছরের শাসনের অবসান ঘটাতে যথেষ্ট সমর্থন জোগাড়ে ব্যর্থ হয় প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা। ভোটাভুটিতে হাউস অব কমন্সের আইন প্রণেতারা ট্রুডো সরকারের পক্ষে 211 এবং বিপক্ষে 120টি ভোট দেয়। 2021 সালে কানাডার সবশেষ জাতীয় নির্বাচনের পর জোটবদ্ধ হয় লিবারেল পার্টি ও বামপন্থী নিউ ডেমোক্রেটিক পার্টি। তবে চলতি মাসে ট্রুডোর উদারপন্থী সরকারের সমালোচনা করে জোট থেকে বেরিয়ে যায় এনডিপি। এরপরই দাবি ওঠে জাস্টিন ট্রুডোর পদত্যাগের। রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ট্রুডো লিবারেল সরকারের প্রতি আস্থার অভাব ঘোষণা করে এই অনাস্থা প্রস্তাব তোলে কনজারভেটিভ পার্টি। 2025 সালের অক্টোবরে হতে পারে কানাডার 45তম জাতীয় নির্বাচন। এরই মধ্যে বইছে নির্বাচনী হাওয়া। সাম্প্রতিক বছরগুলোতে জনপ্রিয়তা হ্রাস পাওয়ায় তুমুল চাপের মুখে রয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটির ব্যয়বহুল জীবনযাত্রা ও আবাসন সংকটের কারণে জনপ্রিয়তায় তরতর করে নিচে নামছেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। ভারতের মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে 4 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার শুরু হওয়া বৃষ্টিতে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ফ্লাইটের শিডিউলে দেখা দেয় বিপর্যয়। বন্ধ ঘোষণা করা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বেশ কয়েকটি শহরে জারি করা হয় লাল ও কমলা সতর্কতা। থানে শহরে ভূমিধসের কারণে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে 27 সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। বন্যা, ভারী বৃষ্টি ও প্রাকৃতিক নানা দুর্যোগের অন্যতম প্রধান কারণ মানব সৃষ্ট সমস্যা মনে করছেন জার্মানির পরিবেশ বিজ্ঞানীরা। ইউরোপে এখনও কমেনি বন্যার প্রকোপ। নতুন করে জার্মানি, পোল্যান্ড সীমান্ত নদীর পানি বাড়ায় আরও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। প্রাকৃতিক নানা দুর্যোগের মধ্য দিয়ে বিপর্যস্ত এক সময় পার করছে মধ্য পূর্ব ইউরোপের বেশ কয়েকটি দেশের বাসিন্দারা। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অবিরাম ভারী বৃষ্টি ও ঢলে ডুবে যায় রোমানিয়া, পোল্যান্ড, চেক রিপাবলিক, হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং জার্মানি। তলিয়ে যায় হাজারো ঘরবাড়ি। পানির স্রোতে ভেসে যায় অসংখ্য স্থাপনা, দোকানপাট, যানবাহন ও মালামাল। প্রাণ হারান কমপক্ষে 24 জন। এদিকে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে জার্মানি ও পোল্যান্ডের সীমান্তের বেশ কিছু অঞ্চলে। দুই দেশের মধ্য দিয়ে প্রবাহিত অভিন্ন নদী ওডারের পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে ওডার নদীর দুই পাশে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন। আগামী কয়েকদিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে জার্মান আবহাওয়া বিভাগ। এতে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। অভিবাসন নীতিমালায় কড়াকড়ি আরোপ আর ওয়ার্ক পারমিটে ব্যাপক পরিবর্তন আনায় সুইডেন ছেড়েছেন বিপুল সংখ্যক প্রবাসী। এতে রেস্টুরেন্ট সহ দেশটির বিভিন্ন খাতে দেখা দিয়েছে কর্মী সংকট। নতুন করে কর্মী নিয়োগে হিমশিম অবস্থা হোটেলগুলোয়। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। কয়েক বছর ধরেই নানা সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে সুইডেনের অভিবাসন আইন। কঠোর করা হয় স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ। পরিবর্তন হয় কাজের অনুমতি নিয়ে অস্থায়ীভাবে বসবাস করা বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও। ওয়ার্ক পারমিটে কয়েক দফায় বেতন বাড়ানোর কারণে কয়েক হাজার বিদেশি কর্মীর বসবাসের অনুমতি বাতিল হয়ে যায়, যাদের বেশিরভাগই কাজ করতেন বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয়। সুইডেনে হোটেল আছে 3000-এরও বেশি, যেখানে কাজ করেন কয়েক হাজার কর্মী। অন্যান্য খাতের তুলনায় সহজে কর্মসংস্থানের সুযোগ ছিল এসব হোটেলগুলোতে। সেই সঙ্গে কাজের বিনিময়ে বসবাসের অনুমতিও মিলত। তবে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি করার পর থেকে পাল্টাতে থাকে সেই চিত্র। সুইডেন সাথে বাধ্য হন বহু অভিবাসী। সুইডেনে আমরা হোটেল ইন্ডাস্ট্রি অনেক ধরনের প্রবলেমে ফেস করতেছি। পুরান যারা ছিল তাদেরকে আমরা রাখতে পারতেছি না।
কারণ যে মাইগ্রেশন মার্কেট এবং সুইডেনের যে ওয়ার্ক পারমিটের ল সেটা অনেক চেঞ্জ হয়ে গেছে এবং অনেক ডিফিকাল্ট হচ্ছে আমাদের জন্য ফুল রিকোয়ারমেন্ট ফুলফিল পুরো করার জন্য। The income requirements for labor immigration has more than doubled in the last 2 years, and this is really affecting us in the hospitality industry. It is noticeable amongst many departments in F&B, in housekeeping, and we need different types of people for all of these roles. It is making it really hard for us to recruit. সুইডেনে কাজের বিনিময়ে অস্থায়ী বসবাসের অনুমতি নেওয়ার সুযোগ রয়েছে, তবে কোনো বিদেশি কর্মী চাকরি চলে গেলে 3 মাসের মধ্যে নতুন চাকরি না পেলে বসবাসের অনুমতি হারাতে পারেন। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশকে $350 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রেসিডেন্টের বৈঠক, বিনিয়োগে আগ্রহ প্রকাশ চীনা পররাষ্ট্রমন্ত্রীর। এবং ইউক্রেনের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা রাশিয়ার, অভিযোগ জেলেনস্কির। শান্তি অর্জনে বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ে।